অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের, এখানে টাইপিংটা একটু ভুল হয়ে গিয়েছে, ভৌতবিজ্ঞান বিষয়ের আমরা প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলের গ্রুপ এ, বি এবং সি নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের পার্ট 1 রয়েছে। আমরা নেক্সট আগামীকাল ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে গ্রুপ ডির ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসের দিকে এগোই। আমরা অলরেডি এর আগে থিওরি ক্লাসগুলো কমপ্লিট করে ফেলেছি, যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। আমরা যেহেতু প্রশ্নবিচিত্রাটা খুব তাড়াতাড়ি শুরু করেছি, আমরা মাঝে মাঝে টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করে নেব। তো আজকে আমরা এবার ক্লাসের দিকে যাই। তো আজকের ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে একটু বলে দিই, ক্লাস 10-এর সোম, বুধ, শুক্র এবং 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটা নিয়ে আলোচনা হবে, ওই পিডিএফটি তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওতে যুক্ত হয়ে গিয়ে ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমত একেবারে কোশ্চেনে চলে এসেছি। গ্রুপ এতে কোশ্চেন বলেছে, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি কোনটি? আমরা বাষ্প ঘনত্বের সূত্র জেনেছিলাম যে ডি সমান m/2। আমরা সেই সূত্রটিকে ব্যবহার করে প্রত্যেকটি গ্যাসের জন্য বাষ্প ঘনত্ব বের করব। আমরা এখানে প্রত্যেকটি গ্যাসের জন্য বাষ্প ঘনত্ব বের করেছি। তার মধ্যে বলেছে বাষ্প ঘনত্ব 8 কোনটির হয়ে থাকবে, সেটা আমাদের নির্ণয় হয়েছে CH4। ওকে, এটি হচ্ছে আমাদের এই CH4ই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কীভাবে বের করেছি? আমাদের বাষ্প ঘনত্বের সূত্র ডি সমান m/2। এম হচ্ছে এখানে আণবিক ভর, এই এখানে আণবিক ভর বা গুরুত্ব বলা হতে পারে। আমরা এই উপরে সূত্রটা লিখে দিয়েছি। আর এই আণবিক গুরুত্বটা কীভাবে বের করেছি? এই সি কার্বনের আণবিক গুরুত্ব হয়ে থাকে 12 প্লাস এইচের 1 হয়ে থাকে, এবং 4টি এইচ আছে তাই আমরা 4 দিয়ে গুণ করেছি। তো 12তে 12 চলে এলো, 4 একে 4 আর 12 4-এ যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 16। এই 16কে 2 দিয়ে ভাগ করতে আমরা এমের জায়গায় 16 বসিয়ে 2 দিয়ে ভাগ করতে আমাদের বেরিয়ে গেল 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তোমরা এরকমই আমি মোটামুটি করে দিয়েছি বাকি অপশানগুলো। এই বাকি অপশানগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা করে দিই CH4। নেক্সট বলছে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক থাকে কার? সবসময়ের জন্য গ্যাসীয় পদার্থের গুণাঙ্কের মানটি ধ্রুবক থাকে। নেক্সট বলেছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহীর মাত্রা কত? আমরা একটা সূত্র জেনেছি, একটা নতুন পেজ নিয়ে নিই। একটা আমরা সূত্র জেনেছি যে কিউ সমান I/T। ওখানে আমাদের প্রশ্নের মধ্যে কিউ সমান 60 কুলম্ব দিয়েছে এবং টি সমান 1 মিনিট, যার অর্থ আমরা বলতে পারি 60 সেকেন্ড। ওকে, এখানে কিউ এর মান দিয়েছে, টি এর মান দিয়েছে, আমাদের আই এর মানটি নির্ণয় করতে হবে। আই সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমরা আইটাকে অপোজিটে নিয়ে চলে এসেছি। আই সমান কিউ/টি। কিউর মান নির্ণয় হয়েছে 60 কুলম্ব বাই টি এর মান হয়েছে 60 সেকেন্ড। 60 কেটে গেল, তাহলে উপরে 1 রয়ে গেছে। 1 কুলম্ব পার সেকেন্ডকে আমরা বলতে পারি অ্যাম্পিয়ার।
তাহলে আমাদের অ্যান্সারটি আসছে 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা এখানে দাগ দিয়ে দেব 1 অ্যাম্পিয়ার আমাদের সঠিক উত্তর। নেক্সট, বাড়ির তড়িৎ বর্তনীর মেন ফিউজটি যুক্ত থাকে কিসের সাথে? লাইভ তারের সাথে যুক্ত থাকে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ক্যাটায়নে ইলেকট্রন প্রদান করে। প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেনের সালফাইডে শুষ্ক করতে ব্যবহার হয়ে থাকে? সেটা P2O5 ব্যবহার হয়। কোরান্ডম কোন মৌলের আকরিক? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট, আমরা গ্রুপ বিতে চলে যাচ্ছি। প্রথমত কোশ্চেন বলেছে এসটিপিতে 2.24 লিটার N2 এর ভর কত হবে? আমরা জানি যে এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের জন্য গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম হয়ে থাকে। এটা আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে এটা আমরা জেনেছি। তো এই গ্যাসের বাষ্প ঘনত্ব যেহেতু N2 বলেছে, N2 এর জন্য বাষ্প ঘনত্বর সূত্র D সমান m/2, আর এই N2 এর m এর মান যেটা এখানে দেওয়া রয়েছে বা n এর মান হয়ে যাবে 14, আর দুটি রয়েছে N2 রয়েছে, তাই 2 দিয়ে আমরা গুণ করছি 28। তাহলে 28টি m এর জায়গায় বসিয়ে দিয়েছি। এই যে 2.8/2 কাটাকাটি করতে আমাদের অ্যান্সার চলে এলো। সেই 2.8 বলছি, এটা 28 হবে, মানে 28 যেটা কাটাকাটি করতে 14 চলে এলো। তাহলে আমরা এখানে বলবো যে এসটি, আচ্ছা তাহলে ওই 14টি আমরা এখানে গ্যাসের বাষ্প ঘনত্বতে মানটা বসিয়ে দিলাম। এটি হচ্ছে 1 লিটারের জন্য, এখানে বলেছে 2.24 লিটারের জন্য। তাহলে 2.24-এ যে কোনো গ্যাসের ভর, তাহলে এই 14 ইন্টু 0.089 ইন্টু 2.24, ওটা ক্যালকুলেশান করতে এখানে ক্যালকুলেশানটা করে দেওয়া হয়েছে। ক্যালকুলেশান করতে আমাদের অ্যান্সার চলে এলো 2.8 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত? সেটি 22.4 লিটার হয়ে থাকে, এটা আমাদের সবাইরই জানা। পরের কোশ্চেন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটি হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন, হাইজেনহজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা হয়? বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা দেখা হয়ে থাকে এই হাইজেনহজের পরীক্ষার দ্বারা। নেক্সট, বার্নৌলি চক্রে এসি প্রয়োগ করলে কি হবে? বার্নৌলির চক্র আর ঘুরবে না। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হয়ে থাকে 90 ডিগ্রি বা সমকোণ। প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে? সেটা Na+ উৎপন্ন হয়ে যাবে। নেক্সট, দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। সোডিয়াম ক্লোরাইড, যেটা NaCl নামে জানি, কাস্টিক সোডা, যেটা হচ্ছে NaOH নামে আমরা জানি। নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো। আমরা অক্সাইডের নামটি লিখে নিয়েছি নাইট্রিক অক্সাইড। আর একটি বলেছে অয়েল অফ ভিটিওল কাকে বলে, সেটা আমরা একটু দেখে নেব। তাহলে এই অয়েল অফ ভিটিওল কাকে বলা হয়ে থাকে? এটি ঘনীভূত সালফিউরিক অ্যাসিডের পুরানো নাম অয়েল অফ ভিটিওল। নেক্সট, প্রেসার কুকার তৈরিতে যে সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে ডুরালুমিন। নেক্সট, কপারের একটি ব্যবহার লেখো, সেটি হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে এই কপারের তার ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, আমরা গ্রুপ সির কোশ্চেন নিয়ে আলোচনা করব। বলেছে 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহ হয়ে থাকে? আমরা জানি কোনো
রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তার মধ্য দিয়ে একই পরিমাণে তড়িৎ প্রবাহ হয়ে থাকে, তাই এই তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। নেক্সট বলেছে সমবায়ে তুল্য রোধ কত? ওই সমবায়ে তুল্য রোধটি আমরা সূত্র জানি আর সমান R1 প্লাস R2 প্লাস R3, তিনটেকে আমরা যোগ করেছি, যেটা পাওয়া গেছে 12 ওহম। নেক্সট কোয়েশ্চেন, যে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতির দুটির রোধের অনুপাত কত? আমরা রোধের সূত্র জানি আর সমান V²/P। আমরা ফার্স্ট বাতি ও সেকেন্ড বাতিরে লিখে নিয়েছি। যেহেতু V² দেওয়া রয়েছে, V এর মান হচ্ছে 220, তাই 220কে আমরা দুবার লিখেছি, বাই P মানে 60 ওয়াট বাই 60, এবং নিচেরটাতে মানে সেকেন্ড বাতিটি 110 × 110/60 কাটাকাটি করতে আমাদের চলে এলো 4:1। নেক্সট, নাইট্রোলিম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলা হয়ে থাকে। এর ব্যবহার, এটি সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সেলিং সল্ট কাকে বলে? একটা বর্ণহীন বা সাদা নিয়তাকার লবণ, যার প্রধান উপাদান হচ্ছে অ্যামোনিয়া কার্বনেট। একে আমরা সেলিং সল্ট বলে থাকি। এর ছোট্ট করে সংকেতটা লিখে দিয়েছি, এবং এর ব্যবহার বিভিন্ন ওষুধ তৈরিতে এটি ব্যবহার হয়ে থাকে। খোলা বাতাসে রাখলে তামার তৈরি পাত্রের ওপর সবুজ ছোপ পড়ে যায় কেন? কারণ অনেক দিন খোলা বাতাসে রাখা কপার বা ওই তামাকেই আমরা কপার বলে থাকি, তামা বা কপারের ধাতু সংকরের ওপর ধীরে ধীরে অক্সাইডের সূক্ষ্ম একটি আস্তরণ পড়ে যায়। ধীরে ধীরে আর্দ্র বায়ুতে থাকলে সবুজ বর্ণ ধারণ করে। এর কারণ হচ্ছে কপারের গায়ে অক্সিজেন এবং CO2 জলীয় বাষ্প সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের একটি আস্তরণ ফেলে, আর যার ফলে আমরা বাসনপত্রে দেখতে পাই যে সবুজ রঙের একটা ছোপ পড়েছে। তার বিক্রিয়াটা এখানে দেওয়া হয়েছে। নেক্সট, CuSO4 এর জলীয় দ্রবণে এক টুকরো জিঙ্ক যোগ করলে কি হয়? তো এই CuSO4 এর মধ্যে যদি জিঙ্ক যোগ করা হয়, তাহলে জিঙ্কের আধিক্য প্রতিক্রিয়াশীলতার কারণে তামা জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়ে জিঙ্ক সালফেট গঠন করবে, যেটা বিক্রিয়াতে দিয়ে দিয়েছি। এই তামা মানে Cu এর জায়গাতে জিঙ্ক চলে আসছে, আর জিঙ্কের জায়গাতে Cu চলে আসছে, ওটাই ওখানে বলেছে। আর এটি প্রক্রিয়াটি চলাকালীন এই দ্রবণের রং থাকে না, রং হচ্ছে নীল থাকে, নীল থেকে বর্ণহীন হয়ে যায়। ধীরে ধীরে যত বিক্রিয়াটি হতে থাকবে, তো ধীরে ধীরে নীল রং থেকে বর্ণহীন হয়ে যাবে। নেক্সট বলেছে জারণ বিজারণ বিক্রিয়াটি করো। বিক্রিয়া থেকে জারণ বিজারণ বলছে যে জিঙ্কের পরমাণু দুটি করে ইলেকট্রন বর্জন করে জারিত হয়, মানে জিঙ্ক হচ্ছে জারণ হয়ে গেল। আর Cu2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, যেটা এই যে Cu, এই Cu ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকে টপিকের মধ্যে যতটা তুলে ধরেছিলাম খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলেছি। আমরা নেক্সট আগামীকাল, যেদিন তোমাদের রুটিন অনুসারে ক্লাস রয়েছে, সেদিন তোমাদের জন্য এই ফার্স্ট স্কুলের যে কোশ্চেনগুলো বাকি থেকে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো। আজকের ক্লাসটি এখানেই রাখছি।